বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার রাশিয়া সফরে গেছেন, এটা পুরাতন খবর। রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর শেষে তিনি আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে। জেনারেল ওয়াকারের রাশিয়া সফর নিয়ে এবার নানাবিধ গুঞ্জন তৈরি হয়েছে। নানাজন নানা রকমের কথা বলার চেষ্টা করছেন। ডক্টর ইউনূস সরকারের পক্ষে যারা কথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারা জেনারেল ওয়াকারকে ভারতপন্থী হিসেবে আখ্যা দেওয়ারও চেষ্টা করছেন। জেনারেল ওয়াকারের রাশিয়া সফর নাকি বিশেষ একটা কারণে, বিশেষ কোনো অভিযানেই তিনি গেছেন রাশিয়াতে, এমনটা বলারও চেষ্টা করা হচ্ছে। কেন রাশিয়া গেলেন জেনারেল ওয়াকার, কি তার কর্ম সেখানে, কি আলোচনা করছেন রাশিয়ার সঙ্গে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার রাশিয়া সফরে গেছেন, রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর করছেন তিনি। গতকালকেই তিনি রাশিয়া থেকে ক্রোয়েশিয়ায় চলে যাওয়ার কথা এবং আগামীকালকে দেশে ফেরার কথা, তেমনটাই শিডিউল সেনা সদর দপ্তর থেকে জানানো হয়েছিল তার সফরের আগে। রাশিয়া সফরে তিনি কেন গেছেন, এরকম নানা রকমের গুঞ্জন চলছে। অনেকে বলার চেষ্টা করছেন ভারতের প্রেসক্রিপশনেই তিনি নাকি রাশিয়াতে গেছেন। রাশিয়াতে যাওয়ার কারণ রাশিয়া সরকারের মাধ্যমে ডক্টর ইউনূসকে নানা রকমের চাপ প্রয়োগ করা। ডক্টর ইউনূস যখন চীন সফর করলেন, চীনের সঙ্গে নানাবিধ সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে নানা রকমের আলোচনা, সমালোচনা, গুঞ্জন তৈরি হলো। এরপরে জেনারেল ওয়াকার চীনে না গিয়ে রাশিয়াতে গেলেন কেন, সেই প্রশ্ন উঠেছিল। এবার ডক্টর ইউনূসপন্থী অনেক ইউটিউবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলার চেষ্টা করছেন ভারতের প্রেসক্রিপশনে জেনারেল ওয়াকার নাকি রাশিয়াতে গেছেন এবং সেখানে তিনি রাশিয়া সরকারকে দিয়ে রাশিয়ার মাধ্যমে ডক্টর ইউনূসের উপরে এক ধরনের চাপ সৃষ্টি করবেন, যেন এই ডিসেম্বরের মধ্যে ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যায়। ডক্টর ইউনূসকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে, তাকে 5 বছর ক্ষমতায় রাখার আলোচনা চলছে। এরই মাঝে বেশ কয়েক ধাপ এগিয়ে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিই বলে ফেলেছেন জনগণ নাকি চাইছে ডক্টর ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাকুক, আরও 10 বছর ক্ষমতায় থাকুক, এরকম কথাও হচ্ছে। এটা নিয়ে আমরা একটা আপনাদের মতামত নিয়ে একটা জরিপও করেছি। সেই জরিপ নিয়ে আলাদা একটা ভিডিও আগামীকালকে আমরা করব, সেই ভিডিওটা আপনাদের দেখার আমন্ত্রণ রইল অগ্রিম। রাশিয়াতে জেনারেল ওয়াকার যদি রাশিয়া সরকারকে দিয়ে ডক্টর ইউনূসকে চাপ প্রয়োগ করাতেই চান, যারা বলছেন যে জেনারেল ওয়াকার ভারতের প্রেসক্রিপশনে রাশিয়াতে গেছেন, ভারতের পরামর্শ মতোই রাশিয়াতে গেছেন রাশিয়া সরকারকে দিয়ে এই চাপ প্রয়োগ করার জন্য, যখন ইউনূস সরকার চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করছে তখন রাশিয়াকে দিয়ে এই চাপ প্রয়োগ করা। এদিকে আমেরিকা এবং ভারতের চাপ তো রয়েছে, রাশিয়ার চাপ যদি তৈরি হয় তাহলে এই যে 5 বছর থাকা, 10 বছর থাকার যে আলোচনা, সেই আলোচনাগুলো আর ধোপে টিকবে না। ডক্টর ইউনূস সরকারের পক্ষে কথা বলা যে সকল মানুষজন জেনারেল ওয়াকারকে ভারতপন্থী কিংবা ভারতের প্রেসক্রিপশনে চলা মানুষ হিসেবে আখ্যা দিতে চাইছেন, তারা কি ভুলে গেছেন যে 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের জন্য কি অসাধারণ ভূমিকা রেখেছিল সেনাবাহিনীর ভূমিকা ছাড়া শেখ হাসিনার পতন কি সম্ভব হতো এত সহজে? কোনোভাবেই সম্ভব হতো না, এটাই সত্য আলোচনা। সেনাবাহিনী ছাত্র জনতার যে সংগ্রাম, সেই সংগ্রামের অলিখিতভাবে এক ধরনের পক্ষ অবলম্বন করেছিল, আর পক্ষ অবলম্বন করেছিল বলেই শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে। তার মানে হচ্ছে জুলাই আন্দোলনের সঙ্গে
সেনাবাহিনীরও একটা ভূমিকা রয়েছে। সেই সেনাবাহিনীর প্রধানকে, যে সেনাবাহিনীর প্রধানের নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে বলে অনেকে আলোচনা করার চেষ্টা করেন, সেই সেনাবাহিনী প্রধানকেই এখন শেখ হাসিনার পক্ষে এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে বলা হচ্ছে। ভারতের প্রেসক্রিপশনে কাজ করার নানা রকমের তত্ত্ব দেয়া হচ্ছে। আবার সেখানে বলা হচ্ছে যদি তাই না হয় তাহলে শেখ হাসিনা কেন এত কনফিডেন্টলি বলতে পারেন যে তিনি ফিরে আসবেনই, ফিরে এসে সবার বিচার করবেন, এরকম কনফিডেন্স তিনি কোথায় পান? এই আলোচনাও হচ্ছে যে চীনের সঙ্গে ডক্টর ইউনূসের যে আলোচনা, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের লালমনিরহাটে বাংলাদেশ নতুন বিমান ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে। চীন এবং পাকিস্তানের প্রেসক্রিপশনে এরকম নানা গুঞ্জন চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং সেই গুঞ্জনের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকেও কথা বলতে আমরা শুনেছি যে ভারত সতর্ক রয়েছে। এরকম যখন আলোচনা চলছে তখন আমরা দেখছি যে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা ডক্টর ইউনূস সরকারের যখন নানা রকমের পজিটিভ আলোচনা চলছে এবং ভারতকে বিপাকে ফেলা, চীনের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করা, এই আলোচনাগুলো যখন প্রাধান্য পাচ্ছে তখন দেখলাম আমরা যে চীন ভারতের দ্বারস্থ হচ্ছে। আমেরিকার যে অতিরিক্ত শুল্ক আরোপ, চীনা পণ্যের উপরে আমেরিকাতে আমদানির উপরে যে প্রায় 100% শুল্ক আরোপ করে ফেলেছে আমেরিকা, 94% শুল্ক আরোপ করেছে। সেই শুল্ক আরোপের ফাঁড়া থেকে বাঁচার জন্য ভারতের দ্বারস্থ হয়েছে চীন এবং ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করছে, ভারতের সঙ্গে আগের মতো সম্পর্ক এবং ভারতের সঙ্গে চীনের সম্পর্ক তৈরি করা, আমেরিকাকে একটা জবাব দেওয়ার জন্যই এরকম আলোচনাও চলছে। এটা এখন প্রকাশ্য সত্য ব্যাপার যে চীন ভারতের দ্বারস্থ হয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। যদি তাই হয়, চীন যদি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো তৈরি করে ফেলে, তাহলে বাংলাদেশের চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করা ভারত এবং আমেরিকাকে মোকাবেলা করার জন্য সেটা কি আদৌ কোনো কাজে দেবে? আমার মনে হয় যে কোনোই কাজে দেবে না। তলে তলে শক্তিধর দেশগুলো তাদের ব্যবসা, তাদের লাভের জন্য সিদ্ধান্ত নেবে এবং সেই ক্ষেত্রে আমাদেরকে আসলে ওই জাঁতাকলে পিষ্টই হতে হবে। সব মিলিয়ে দর্শক, আপনার কি মনে হয় জেনারেল ওয়াকার যে রাশিয়া সফরে গেলেন সেখানে কি সত্যিই তিনি ভারতের প্রেসক্রিপশনে গেলেন এবং রাশিয়া সরকারকে দিয়ে ডক্টর ইউনূসের ওপরে এক ধরনের চাপ প্রয়োগ করার চেষ্টা করলেন? সেনাপ্রধানকে যে শেখ হাসিনাপন্থী, এর আগে হাসনাত আবদুল্লার স্ট্যাটাসেও আমরা দেখেছি, যেটা নিয়ে মহাতুল কলাম হয়েছে যে শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করছেন সেনাপ্রধান, এরকম অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। সত্যি কি শেখ হাসিনার পক্ষে সেনাপ্রধান কাজ করছেন? ভারতের তত্ত্বে সেনাপ্রধান কাজ করছেন, নাকি দেশ প্রেমিক সেনাবাহিনী এবং সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি দেশের জন্য যেটা মঙ্গল সেটাই করবেন, সেটা যে সিদ্ধান্তই হোক মঙ্গলজনক সিদ্ধান্ততেই কাজ করবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।